আমরা আগে ওই তর্কে না যাই যে আপনার জন্য জিআরই লাগবে কি লাগবে না। আপনার এমন হইতে পারে প্রোফাইল অনেক ভারী, আপনার জিআরই না দিলেও হবে, তো আমি ধরে নিচ্ছি যে আপনি জিআরই দিবেন। আর কি কি ক্যাটাগরির প্রশ্ন আসে সেটাতে যদি আসি, শর্ট জিআরই ভার্সনে আপনার প্রথমে অ্যানালিটিক্যাল রাইটিং এর একটা পার্ট আসবে, 30 মিনিট সময় ইস্যু রাইটিং। এটার পিডিএফটা হচ্ছে ইটিএস এর ওয়েবসাইটে দেওয়াই আছে। পিডিএফ বলতে এখানে আপনার 100 থেকে 120টার মতো টপিক থাকে। এটা নিয়ে স্টুডেন্টরা খুব একটা মাথা ঘামায় না। আইএলস এ যদি কেউ আইএলস দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আইএলস এর সেকেন্ড যে টাস্কটা, ওইখানে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এরকম একটা টপিক থাকে। ওই টপিকটাতেই, ওই টপিকের মধ্যেই একটা প্রশ্ন দেওয়া থাকে। আমার আর্গুমেন্টটাকে হচ্ছে লজিক্যালি গ্রো করতে হয় যে আমি যে কারণটা দেখাচ্ছি এটাই সঠিক, এন্ড এটার কিছু এক্সেপশন আছে স্টিল, মানে এটার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার নিয়ে খুব বেশি ডিটেলস আমরা যাব না। বাট এটার প্রশ্নটা হচ্ছে আপনার কাইন্ড অফ ওপেন করে দেওয়া। আপনার ওই টপিক গুলো থেকে 150টার মতো যে টপিক আছে ওখান থেকেই থাকবে। ওই পিডিএফটা শেয়ার করে দিব ক্লাস শেষ করে। আর আপনি চাইলে ওয়েবসাইট থেকে ঘেটেও নিতে পারেন। এটা স্টুডেন্টরা বেশিরভাগই হচ্ছে পরীক্ষার 1 মাস আগে, 1.5 মাস আগে প্রিপারেশন শুরু করে। এটার জন্য আপনার আহামরি কোনো টাইপিং স্পিডের দরকার নেই। নর্মালি 350 থেকে 400 ওয়ার্ড লিখলেই এনাফ 30 মিনিট। এবার আপনি কাউন্ট করে নেন আপনার মিনিটে কয়টা ওয়ার্ড আসতেছে, যেটা কারোর টাইপিং স্পিড যদি খুব বেসিক লেভেলেরও হয় খুব একটা সমস্যা হবে না। এরপরে আসে হচ্ছে ভার্বাল আর কোয়ান্টের সেকশন। এখন আপনার ভার্বাল আগে আসবে না কোয়ান্ট আগে আসবে এমন কোনো ইন্ডিকেশন কোথাও দেওয়া নেই। ভার্বালও আসতে পারে, কোয়ান্টও আসতে পারে। যদি ভার্বাল আসে তাহলে আপনার সিকোয়েন্সটা হবে এরকম যে ভার্বাল কোয়ান্ট। আর যদি কোয়ান্ট আগে আসে তাহলে ওই সিকোয়েন্সে যাবে কোয়ান্ট ভার্বাল এভাবে। আর শর্ট জিআরইতে হচ্ছে আপনার টোটাল কোয়ান্টে 27টা প্রশ্ন, ভার্বালে 27টা প্রশ্ন, যেটাই আগে আসুক না কেন। প্রথম সেকশনে হচ্ছে আপনার কোয়ান্টের ক্ষেত্রে 12টা প্রশ্নের জন্য 21 মিনিট টাইম, আর সেকেন্ড সেকশনের জন্য আপনার 15টা প্রশ্নের জন্য 26 মিনিট টাইম। কেউ যদি একেবারেই নতুন হয়ে থাকেন চাইলে এই জিনিসগুলো লিখে রাখতে পারেন, অথবা আপনি ওয়েবসাইট ঘেটেও ইটিএস এর ওয়েবসাইটেও এই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপর আমি বলে দিচ্ছি। আর কেউ যদি এরকম থাকে যে ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার এরকম কেউ যদি থেকে থাকে তাহলে নোট করে রাখতে পারেন। বাট 1-2 বছর পরে কি হবে বলা যায় না, রুলস চেঞ্জ হইতেও পারে। যেমন আমার ইমিডিয়েট সিনিয়র আমাকে যেভাবে সাজেস্ট করছে সেভাবে আমি পাইনি। সে লং জিআরই দিছে, আমি শর্ট জিআরই দিছে, তো ডেফিনেটলি এই জিনিসগুলো ম্যাচ করেনি। আচ্ছা, এরপরে হচ্ছে কি কি টাইপের প্রশ্ন হয়। আচ্ছা, এটার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার দিই। এটার লিস্টটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, একটা মিনিট। আমি আপনাদেরকে ফুল স্ক্রিনটাই দিয়ে দিই, তাহলে আমি যেখানে যেখানে নেভিগেট করতেছি আপনারা দেখতে পারবেন। স্ক্রিন এখন দেখা যাচ্ছে? আচ্ছা, কোয়ান্টের মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে বা একটা বড় একটা পোর্শন আসে হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, যেখানে আপনার দুইটা কোয়ান্টিটি দেওয়া আছে, যেমন কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি। এটার কাজ হচ্ছে আপনাকে যে কন্ডিশন গুলো দিয়ে দিছে এখান থেকে চেক করে দেখবেন যে কোয়ান্টিটি এ বড় নাকি বি বড়, নাকি দুইটা সমান, আর নাকি আপনি ফিক্সড ভাবে জানেন না কোনটা, মানে তার রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম দ্য গিভেন ইনফরমেশন দিয়ে বুঝাচ্ছে। কখনো হয়তো বা এ বড় আসবে, কখনো বি বড়, বা দুইটা সমান আসবে, মানে এটা আপনি ফিক্সড না, এক একবার এক এক সময় রেজাল্ট আসবে। তো এসব ক্ষেত্রে হচ্ছে অপশন ডি। আর কোয়ান্টিটেটিভ কম্পারিজন মোটামুটি কোয়ান্টের প্রথম সেকশনে 4টা ম্যাথ থাকে, আর সেকেন্ড সেকশনে 5টা ম্যাথ থাকে। আমি যে এই 4টা 5টা বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিচ্ছি, মানে আমি মক টেস্ট বা আমার যে টেস্টগুলো বা রিসেন্ট স্টুডেন্টরা যারা দিচ্ছে তাদের পার্সপেক্টিভ, এটা কোনো বলা যায় যে অথেন্টিক নিউজ নাই। ইটিএস আপনাকে শিওর ভাবে বলে নাই যে না আমি প্রথম সেকশনে 4টাই দিব, পরের সেকশনে 5টা দিব, এরকম কোথাও বলা নাই। আর এরপরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে নিউমেরিক এন্ট্রিটা নিয়ে বলি। নিউমেরিক এন্ট্রিটা হচ্ছে আপনার অ্যান্সারটা আপনি টাইপ করে বসাবেন, ডিজিট গুলো হচ্ছে আপনি টাইপ করে বসাবেন কম্পিউটারে। এখানে আপনাকে কিছু কিছু সময় স্পেসিফিক করে বলে দিবে যে আপনি হয় দশমিকের পরে 1 ডিজিট রাখবেন অথবা নিয়ারেস্ট হোল নাম্বারে রাখবেন, আপনাকে স্পেসিফিক করে বলে দিবে। যদি আপনাকে স্পেসিফিক করে বলে দেয় আপনাকে সেই ফরম্যাটেই লিখতে হবে। আপনাকে ধরেন বললো যে নিয়ারেস্ট হোল নাম্বারে লিখতে, আপনার অ্যান্সার আসছে 16.5, আপনি যদি এখন 16.5 লিখে আসেন তাহলে আপনার নাম্বারটা কাটা যাবে। আপনাকে হচ্ছে নিয়ারেস্ট হোল নাম্বার যেহেতু বলছে, তো ডেফিনেটলি আপনাকে 17ই লিখতে হবে।
এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনাকে কি স্পেসিফিক করে বলে দিচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল চয়েসের কোশ্চেন। মাল্টিপল চয়েসের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে 5টা অপশন থাকে, প্রত্যেকটা ওভাল শেপ বা সার্কেল শেপ আমরা বলতে পারি। ওখানে হচ্ছে 5টা অপশনের মধ্যে একটাই কারেক্ট অ্যান্সার হবে। আর আরেকটা হচ্ছে এটাকে বলা যায় মাল্টিপল চয়েসের মধ্যে অনেকগুলো অ্যান্সার হইতে পারে, মাল্টিপল অ্যান্সার হইতে পারে। ওই জিনিসটা দুইটা জিনিস দেখে বুঝবেন। এখানে লেখা থাকবে ইন্ডিকেট অল সাচ ভ্যালুস, এটা দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে স্কয়ার শেপ দেওয়া থাকবে। দেখেন এর আগের অপশনগুলো ছিল হচ্ছে আমার ওভাল বা সার্কেল শেপে, আর এটাতে হচ্ছে আপনার স্কয়ার শেপ দেওয়া। দ্যাট মিনস অ্যান্সারটা একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, সবগুলো হইতে পারে। মোট কথা একের এক বা একের অধিক। আচ্ছা, ক্যাটাগরি মোটামুটি এগুলোই, মানে কোশ্চেনের টাইপ যেগুলো, কোয়ান্টিটেটিভ কম্পারিজন, মাল্টিপল চয়েস, তারপর নিউমেরিক এন্ট্রি। আর মাল্টিপল চয়েস যেগুলো অ্যান্সার ওয়ান অর মোর, সেগুলো হচ্ছে হাইয়েস্ট আপনার মনে হয় 2 থেকে 3টা আসবে, এর বেশি একটা আসবে না। নিউমেরিক এন্ট্রিও 2টার মতো, প্রথম সেকশনে একটা হয়তো বা দ্বিতীয় সেকশনে একটা। বিভিন্ন এগুলো এগুলো আসলে প্রশ্ন অ্যানালাইসিস করে বলা, অনেক সময় দেখে বোঝা যায় না যে আচ্ছা এই স্টেজে আসতেছে, তো ওখান থেকে বলা। এগুলো কিন্তু ইটিএস বলে দেয় না, আমি বারবার বলতেছি। আচ্ছা, এবার আসে হচ্ছে ক্যাটাগরিতে। কি কি ক্যাটাগরিতে সাধারণত আমাদের কোয়ান্টের প্রশ্নগুলো হয়? কোয়ান্টের প্রশ্নগুলো হচ্ছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন। জিওমেট্রির মধ্যে আরেকটা পার্ট হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা 9-10-এ হচ্ছে আহ স্লোপ বের করা, তারপরে হচ্ছে স্থানাঙ্ক, এই টাইপের কিছু ম্যাথ করছি না? পারপেন্ডিকুলার ঢাল, তারপরে প্যারালাল রেখার ঢাল, এই টাইপের কিছু স্থানাঙ্ক রিলেটেড আর কি। এক্স ওয়াই যে 4টা কোঅর্ডিনেট, যে ওইগুলোর রিলেটেড কিছু টপিক। আচ্ছা, টপিকে আজকে বেশি যাব না, জাস্ট আপনাদেরকে সবকিছু গাইডলাইন গুলো দিয়ে দিচ্ছি। এবার আসে হচ্ছে যে আপনি আসলে কোয়ান্টের জন্য কি কি বই ফলো করবেন। হয়তো বা এখানে অনেকেই আছেন যারা পড়াশোনা শুরু করে দিয়েছেন আর ভালো একটা পর্যায়ে চলে গেছেন, তারপর আমি বলতেছি আপনি শুরুতে ম্যানহাটন 5 LBর থার্ড এডিশনের যে চ্যাপ্টার 7 থেকে 30 পর্যন্ত আছে, এইটা আগে শেষ করেন। আপনার যে কয় মাসের প্রিপারেশন থাকুক না কেন, আমি আপনাকে 5 LBটা অবশ্যই রিকমেন্ড করব। কারণ আপনি কেএমএফ পড়েন, ম্যাঘোষ পড়েন, যেখানেই পড়েন না কেন, আমার মনে হয় টপিক ধরে ধরে আগানোটা বেটার। আমরা ক্লাস 9-10-এ থাকতে শুরুতে দেখা যায় ফর্মুলা গুলা শিখি, তারপরে এক্সারসাইজ করি, এরপরে কিন্তু আমরা আহ যেটাকে বলে টেস্ট পেপার, যেখানে সব ধরনের প্রশ্নই থাকে, ওটা কিন্তু আমরা পরে যাই। আমরা মেইন বইটা ফলো না করে কিন্তু এটা যাই না। আমি বলতেছি না ম্যানহাটন 5 LBটা আপনার মেইন বই, বাট এখানে আপনি টপিক ওয়াইজ একটা সলভ করতে পারবেন। সাপোজ আপনি আজকে সার্কেলের ফর্মুলাগুলো শিখলেন বা ট্রায়াঙ্গেলের ফর্মুলাগুলো শিখলেন, ওইটা দেখে দেখে আপনি হচ্ছে যে ম্যানহাটন 5 LB চ্যাপ্টার 26-27 শেষ করতে পারেন। অথবা আপনি আজকে অ্যালজেব্রার ওয়ার্ড প্রবলেম শিখলেন, ওটার কনসেপ্টগুলো শিখলেন, আপনি এটা দেখে ম্যানহাটন 5 LBর 16 নম্বর চ্যাপ্টার, 18 নম্বর চ্যাপ্টার করতে পারেন। তো ওই টপিক ওয়াইজ যে প্র্যাকটিসটা হচ্ছে, ওইটার জন্য আমি রিকমেন্ড করব যে আপনার ম্যানহাটন 5 LBটা করা উচিত। আপনার হাতে যদি সময় কম থাকে, মানে আপনি মাত্র প্রিপারেশন শুরু করছেন, তাহলে আমি বলবো যে আপনি 10 দিন সময় দিয়ে এই 23টা 24টার মতো যে চ্যাপ্টার প্রত্যেকদিন দুইটা দুইটা করে শেষ করে ফেলেন। এগুলোর বেশ সলিউশন গুলো আপনি বইয়ের পেছনেও পাবেন, ইউটিউবেও পাবেন, বিভিন্ন জায়গায় সার্চ দিলে। তবে আমার কাছে মনে হয় বইয়ের পেছনের সলিউশন গুলো না দেখাটাই ভালো। আপনি চাইলে দেখতে পারেন, বাট ওইটা একটু জটিল করে বুঝানো। ইজি সলিউশনও অনেক পেঁচায় খুচায় লিখছে, কেন লিখছে এভাবে আমি জানি না। যাদের আমার কথা মানে বিশ্বাস হবে না, আপনারা চাইলে নিজে চেক করে দেখতে পারেন। আচ্ছা, এটা গেল টপিক ওয়াইজ আমার প্রত্যেকটা বেসিক শেষ। এবার আসে হচ্ছে ইটিএস এর অফিসিয়াল গাইড, ইটিএস কোয়ান্টিটেটিভ রিজনিং এর যে বইটা। এই দুইটা বই হচ্ছে একটা ইটিএস এর নর্মালি 3টা বই। একটা হচ্ছে কোয়ান্টের জন্য, একটা ভার্বালের জন্য। আচ্ছা, এখানে আমি দিলে তো কোয়ান্টের জন্য একটা, ভার্বালের জন্য একটা, আরেকটা হচ্ছে অফিসিয়াল গাইড, যেটা এখানে কোয়ান্ট ভার্বাল দুইটাই আছে। এখানে কিছু স্যাম্পল প্রশ্ন আছে। আপনার অনেকে বলবে যে আমি শুধু ইটিএস করে গিয়ে 330 পাইছি, হইতেই পারে আপনার ব্রেন ভালো, আপনি হয়তো বা 1 মাসের প্রিপারেশনে 330 পেয়ে গেছেন, বাট সবার ব্রেন সেম হয় না। দেখা যায় যাদের সেম হয় না, তাদেরকে বেশ ভালো একটা সময় নিয়ে পলিশ করে তারপরে এক্সামে বসতে হয়। তো আপনি এখান থেকে হচ্ছে স্যাম্পল প্রশ্নগুলো দেখে নেবেন। আর এরপরে যেটা আছে কেএমএফ এর 1147 ম্যাথ, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমি যতটুকু দেখছি বেশিরভাগ স্টুডেন্ট এখন কেএমএফ ফলো করে। দেশের বাইরে যারা আছে তারা কেএমএফ ফলো করে কি করে না ওই তর্কে আমি যেতে চাই না, বাট আমি আমার প্রিপারেশন থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো পাইছি, বেশিরভাগ স্টুডেন্ট এখন কেএমএফ এর যে প্রশ্নগুলো কোয়ান্টের, সেগুলোই সলভ করে। ইভেন ভার্বালের ক্ষেত্রেও ভার্বালের শেষ করে না, বাট কেএমএফটাই বেশি সলভ করে।
তা আমি আপনাকে বলবো যে কেএমএফ এর যে 1147 ম্যাথ, এটা আপনি একেবারে টেস্ট পেপারের মতো খুব ভালোভাবে সলভ করবেন। এই প্রত্যেকটা ম্যাথ আপনি নোট করে রাখলেন অ্যান্ড 2 মাস 1.5 মাস 2.5 মাস সময় নিয়ে এই জিনিসটা সলভ করলেন। আমি আপনাকে রিকমেন্ড করবো এক্সামে বসার আগে অবশ্যই কেএমএফ করে যেতে। আপনার যদি বেসিক খুব ভালো থাকে, আপনার ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়ানোরও এক্সপিরিয়েন্স থাকে, আপনি চাইলে ম্যানহাটন 5LB-টা স্কিপ করতে পারেন, যেহেতু আপনার বেসিকটা ওখানেই আছে। কিন্তু কেএমএফটা মিস না করার সাজেশন থাকবে আমার। দেন বাকিটা আপনার চয়েস। আমি আপনাকে সেভাবে গাইড করতেছি যেভাবে বেশিরভাগ স্টুডেন্টই ফলো করে। আচ্ছা, এরপরে আসি ম্যাঘোসের ক্ষেত্রে। এটা আমি পার্সোনালি ফলো করি নাই। ম্যাঘোসে সম্ভবত 900-র মতো ম্যাথ আছে। আমি পার্সোনালি ফলো করি না। আমি অনেকের কাছ থেকে অপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি যে ম্যাঘোসে আসলে কি আছে। তো বেশিরভাগ স্টুডেন্ট যেটা বলছে যে আপু এখানে টপিক ধরে ধরে ভিডিও আছে, বাট এটা ভিডিওগুলো অনেক মানে অবসুলেট বলা যায়, যেটা এখনের জিআরইর সাথে যায় না। আর যে প্র্যাকটিস সেশন আছে, টাইম ধরে ধরে এক্সাম দেওয়া যায়। এখানের ম্যাথগুলো বেশ হার্ড লেভেলে, বলা যায় যে ইটিএস এর মতন। আমি জানি না, বাট আমি যতটুকু ইনফরমেশন পাইছি ওইটা নিয়ে বলতেছি। তো আপনার যদি মনে হয় যে আপনার ম্যাঘোস থেকে মানে প্র্যাকটিস করা উচিত, আপনি চাইলে করতে পারেন। এটার বিভিন্ন গ্রুপে গ্রুপে দেখবেন যে পেইড ভার্সন মাসে 2 মাসে 800, আমি মিনিমাম 500 টাকা পর্যন্ত পাইছি। বাট আমার ধারণা নাই, কারণ আমি ম্যাঘোস অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন কখনো নেইও নাই, আর আমি নিজেও সলভ করিনি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে মক টেস্ট। আপনার সবগুলো প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে, ম্যানহাটন, ইটিএস সবকিছু যখন ডান, তখন আপনি এক্সামে বসার আগে মিনিমাম 2-3টা মক টেস্ট দিয়ে স্টার্ট যাওয়া উচিত। আপনার যদি একেবারেই না দেওয়া থাকে, আপনি বলবো যে ইটিএস এর যে PP1 আর PP2, আমি ভুলে গেছি শর্ট ভার্সনে যেটা, ওইটা দিয়ে তারপরে আপনি এক্সামে বসেন, তাহলে আপনার লেভেলটা জাজ হয়ে যাচ্ছে যে আপনার আসলে এখন এক্সামে কত আসতে পারে। PP1 বা PP2 যেটা, সেটা হচ্ছে একেবারেই জিআরই স্ট্যান্ডার্ডে, বলা যায় যে আপনার মেইন এক্সামেও স্কোরটা এর কাছাকাছিই থাকবে। তবে এখানে একটা ব্যাপার আছে, অনেকে দেখা যায় যে গ্রেগমেট ফলো করে, তো গ্রেগমেটে পেপার বেসড, পেপার ডেলিভার্ড এর কিছু কোশ্চেন গুলো ভার্বালের ক্ষেত্রে আর কি রিপিট হয়। তখন দেখা যায় মক টেস্টে PP1 বা PP2-তে তার স্কোরটা হয়তো বা 150 আসছে, কিন্তু মেইন এক্সামে তার 141, 42, 43, 45 এরকম। আমি এরকম একজন দুইজন কেন, অনেককেই শুনছি। তো আপনাদের পরিচিত কেউ থাকলে এই জিনিসটা ক্রস চেক করে নিতে পারেন যে আপু ঠিক বলতেছে কিনা। তো এটা আমার মতামত। আর আপনি মক টেস্টের জন্য চাইলে ধানমন্ডি যে লুমিনিজ আছে ওইখানেও যেতে পারেন, ওইখানেও আমি মক টেস্ট দিছিলাম। আমার কাছে এনভায়রনমেন্ট সবকিছুই ভালো লাগছে, বাট আমার কাছে কেন জানি না কোশ্চেন গুলো ইটিএস এর স্ট্যান্ডার্ড মনে হয়নি। ওদের যে ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন গুলো, প্রথম সেটে হচ্ছে 3টা ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, সেকেন্ড সেটেও থাকে, বাট ইটিএস এ কিন্তু সেকেন্ড সেকশনে কোনো ডাটা ইন্টারপ্রিটেশনের মানে 3টা যে ম্যাথ, ওইটা থাকবে না। দাঁড়ান একটা স্যাম্পলে যাই। এই যে এই কোশ্চেনটা দেখেন, এখানে আপনার 6 নাম্বার থেকে শুরু হবে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথগুলো। একটা এই যে ডায়াগ্রামের মধ্যে একটা কোশ্চেন, 2টা কোশ্চেন, 3টা কোশ্চেন, এটা ফিক্সড। প্রথম কোয়ান্টের প্রথম সেকশনে আপনি 3টা ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথ পাবেন, একটা গ্রাফ বা চার্টের মধ্যে 3টা কোশ্চেন পাবেন। এই সেম জিনিসটা আবার সেকেন্ড সেকশনেও রিপিট করে, কিন্তু আমি মেইন এক্সামে এমন কাউকে শুনি নাই যে ডাটা ইন্টারপ্রিটেশনের টোটাল 6টা ম্যাথ আসছে, প্রথম সেকশনে 3টা আসে, পরের সেকশনেও হচ্ছে একটা গ্রাফের আন্ডারে 3টা কোশ্চেন আসছে, এরকম আমি শুনি নাই। যেটা আমি লুমিনিজেই একমাত্র দেখছি। তারপরে ওভারঅল এনভায়রনমেন্ট আমার কাছে মনে হয়েছে ভালো। আপনার যদি এক্সাম রুম ফেয়ার বলে একটা কিছু থাকে, সেখানে আপনি যেতে পারেন। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওদের 10টার নিচে কোনো প্যাকেজ নাই, তো 10টাই দিতে হয়। আমি হয়তো বা একটু কম থাকলে আমি নিজে ওই কম প্যাকেজটাই নিতাম। আচ্ছা, এবার আসে হচ্ছে ম্যানহাটন 5LB-র এখানে একটা এটা আমার নিজের করা আর কি। নিজের করা বলতে কোন চ্যাপ্টারটা অ্যারিথমেটিকের মধ্যে পড়ছে, কোনটা অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন, এটা আমি লিস্ট করে রাখছিলাম। মানে আমি আমার প্রিপারেশনের সময় আগে জিওমেট্রি মানে একটা একটা ক্যাটাগরি ওয়াইজ শেষ করছি, যে আগে অ্যারিথমেটিক শেষ করলাম, তারপরে অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন। আপনারা এভাবে করতে পারেন। আপনি ম্যাঘোসের ভিডিও দেখে করেন বা গ্রেগমেটের ভিডিও দেখে করেন, ফর্মুলা আপনি যেখান থেকে শিখে আসেন কোনো সমস্যা নেই। ধরে ধরে এই ক্যাটাগরি ওয়াইজ শেষ করার চেষ্টা করেন, তাহলে আপনার ওই ক্যাটাগরির সবগুলো প্রশ্ন মানে একটা কনসেপ্ট ভালোভাবে বিল্ড আপ হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে অপশনাল বুক লিস্ট। আমি পার্সোনালি এগুলো ফলো করি না, কিন্তু অনেকেই আমি দেখছি যেটা করে। সেটা হচ্ছে যে ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথ আপনার যদি মনে হয় যে আপনার আরো কিছু প্র্যাকটিস করা প্রয়োজন, যা যা উপরে বলছি সেগুলোর পাশাপাশি আপনার যদি মনে হয় আরো কিছু প্র্যাকটিস করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি বিগ বুক থেকে ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথগুলো দেখতে পারেন।
আর নোভা ম্যাথ বাইবেল যেটা, এটা হচ্ছে জিওমেট্রি অ্যান্ড কাউন্টিং এর জন্য মোটামুটি ভালো, বাট এগুলো আমি বলতেছি আমি কোনোটাই, এই তিনটার কোনোটাই আমি পার্সোনালি ফলো করি না। আমি ম্যানহাটন, ইটিএস, কেএমএফ, মক টেস্ট, এই চারটার মধ্যে আমার প্রিপারেশনটা সীমাবদ্ধ ছিল। তো আপনি হচ্ছে জিওমেট্রি আর কাউন্টিং এর ম্যাথ যদি আরো কিছু করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে নোভা জিআরই ম্যাথ বাইবেল যেটা, সেই বইটা দেখতে পারেন। আর এছাড়া আছে হচ্ছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেম বলতে বুঝাচ্ছি অ্যালজেব্রার একটা স্পেশাল ক্যাটাগরি বলা যায়। ডিস্টেন্সের কিছু ম্যাথ, ভেলোসিটি, মিক্সচার, তারপরে এজ রিলেটেড এরকম কিছু ম্যাথ আছে, ওগুলো হচ্ছে অ্যালজেব্রার মধ্যে পড়ে। ওগুলো আপনি চাইলে এক্সট্রা কিছু করতে চাইলে জিমেট অফিসিয়াল গাইড থেকে করতে পারেন। আর এই যে এতক্ষণ আপনাকে বুক লিস্টের কথা বললাম, সবগুলা বুক লিস্টের পিডিএফ আছে। কেউ যদি চায় যে না আমি বই থেকে পড়বো না, আমি পিডিএফ দেখে পড়বো, আপনি ওইটা থেকে এক্সেস পাইতে পারেন। মানে এটা কোনো হিডেন কোনো কিছু না, এটা সবার জন্যই ফ্রি। বলো ফ্রি না, যে কোনো জায়গায় পাবেন আপনি। আচ্ছা, কোয়ান্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আপা ওই জি ম্যাটেরিয়াল আর একটু রিপিট করতেন আপনি? জিমেট অফিসিয়াল গাইড যেটা, হ্যাঁ, এটা যদি আর একটু রিপিট করতেন, ওয়ার্ড আচ্ছা প্রবলেম। এটা হচ্ছে আপনার ওয়ার্ড প্রবলেম বলতে বুঝাচ্ছি আমরা যে ক্যাটাগরি গুলো দেখছি না, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন, এর মধ্যে অ্যালজেব্রার একটা টপিক হচ্ছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেমটা হচ্ছে আপনার এই ধরনের কিছু ম্যাথ, যে নাইনটিনেও না, আমরা ফিজিক্সেও কিছু ম্যাথ করছি না, যে একটা গাড়ি এত কিলোমিটার বেগে গেছে, এত কিলোমিটার বেগে হচ্ছে এ থেকে বিতে গেছেন, বি থেকে এতে আসছে, এরকম ওই ভেলোসিটি, এভারেজ স্পিডটা ডিস্টেন্স, কেমন এরকম? এরকম টাইপের এভারেজ রিলেটেড ম্যাথ, ডিস্টেন্স, এভারেজ না সরি, ডিস্টেন্স রিলেটেড ম্যাথ, অথবা মিক্সচার রিলেটেড, একটা পাত্রে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, এত পার্সেন্ট ওয়াটার আছে, এই রিলেটেড ম্যাথ। আবার বয়স রিলেটেড, যে অমুক হচ্ছে অমুকের চেয়ে এত বছরের বড়। আবার প্রফিটের কিছু ম্যাথ আছে, যে আপনার টোটাল প্রফিট মার্জিনটা ছিল এরকম, রেভিনিউ, মানে এই ধরনের কথার যতগুলো অঙ্ক আছে না, এগুলাকে হচ্ছে ওয়ার্ড প্রবলেম যে বলতেছে। এই ওয়ার্ড প্রবলেম গুলো যদি আপনার মনে হয় যে আরো কিছু প্র্যাকটিস দরকার, এটা আপনি ইনডেপথ যখন প্রিপারেশনে যাবেন তখন আপনি খুঁজে পাবেন যে অ্যালজেব্রায় মানে কোনটা বুঝাচ্ছে আর কি ওয়ার্ড প্রবলেম দিয়ে। এখন খুব একটা আপু না আর বুঝলেও একটা কোশ্চেন চলবে। হলো, আমি যদি ম্যাথ 5 পাউন্ডের পরে কেএমএফ টা প্র্যাকটিস করি, এই ক্ষেত্রে ইটিএস বা বিগ বুক বা ওই যে জিমেট অফিসিয়াল এগুলো যখন করতে যাবো, কোনো ডিফিকাল্টি ফেস হবে কিনা? মানে ওগুলো একটু, বা মার্কবিশের যে কোশ্চেন গুলা, ওগুলো একটু না না ডিফিকাল্টি? না, আপনি ম্যানহাটনটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের। মানে আপনার প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা কনসেপ্ট বিল্ড আপের জন্য হচ্ছে আপনাকে ম্যানহাটনটা সাজেস্ট করা হয়েছে। এন্ড কেএমএফটা যখন আপনি করে ফেলবেন, তারপর যখন আপনি ইটিএস এ আসবেন, তখন আপনার জিনিসটা ইজি লাগবে, কারণ আপনি হার্ড লেভেলের ম্যাথ করে আসছেন, বুঝছেন? আর পরে যে অপশনাল বুক লিস্ট আপনাকে দিছি না, যেমন বিগ বুক দিছি, জিমেট দিছি, এগুলো আপনি পরে যান। এখনই আপনি বই কেনার জন্য আমি আপনাদেরকে একটা টেন্ডেন্সি বলি। আমি নিজেও আমার প্রিপারেশনের সময় এক গাদা বই কিনছি। আমি নীল খেতে গিয়ে টোটালি পাজল ছিলাম যে আমি কি বই কিনবো না কিনবো। আলটিমেটলি অনেকগুলা বই আমার পড়াই হয় না। নোভা ম্যাথ বাইবেল কিনছি, এটা পড়া হয় না। বিগ বুকটা পড়ছি কিছুটা ভার্বালের জন্য। আরেকটা জানি কি কিনছিলাম, জিমেট অফিসিয়াল গাইড। আমি আপনাকে সবাইকে বলবো যে এখনই শুরুতেই বই কেনার একটা হিড়িক লাগাই দিয়েন না। আপনি আগে ম্যানহাটন নেন। ইটিএস এর যে তিনটা বই, এটা তো একদম অথেন্টিক সোর্স, তাই না? বাকি সব তো থার্ড পার্টি ম্যাটেরিয়াল বলা যায়। আইএলটিএস এর জন্য যেমন ক্যামব্রিজটা আপনার অথেন্টিক সোর্স। এরপরে আপনি স্পিকিং এর জন্য মাক্কার ফলো করেন, এটা আপনার বিষয়, বাট ওটা কিন্তু অথেন্টিক সোর্স না। তো ইটিএস এর তিনটা বই আর ম্যানহাটন 5 এলবি, এগুলা হচ্ছে করেন। আর বাকিগুলো হচ্ছে পিডিএফ আছে। কেএমএফ এর বই পাবেন না, কেএমএফ এর পিডিএফই সাধারণত ওয়েবসাইট থেকেও পড়া যায়, বা চাইলে এখান থেকেও করতে পারেন। তো আমি বলবো যে আগেই বইয়ের লিস্ট করতে যায়েন না, শর্ট করেন, শুরু করেন। একটা শেষ হওয়ার পর যখন আপনি ওই ইয়াতে চলে আসবেন, ট্র্যাকে চলে আসবেন, তারপরে আপনি একটা একটা করে এলিমিনেট করেন যে না, আমার যেহেতু ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথ আমি ভালোই পারি, আমার দরকার নেই এখান থেকে সলভ করা, বা জিওমেট্রি আমি ভালো পারি, নোভা ম্যাথ বাইবেলটা আমার না দেখলেও চলছে, এরকম ব্যাপারটা। তো ওই রেশিওতে যায়েন না যে পারবো কি পারবো না, শুরু করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা, আর কোয়ান্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি হচ্ছে ভার্বালে যাই, তারপরে আবার ওভারঅল প্রিপারেশন নিয়ে আসবো নিচে, আর কোনো কোয়ারিজ থাকলে। হ্যাঁ ভাইয়া বলেন। আপু, আচ্ছা কোয়ান্টের সেট গুণ কত? কোয়ান্টের বুঝি নেই। মানে কোয়ান্টে কত মার্ক সেট গুণ? আচ্ছা, টোটাল হচ্ছে আপনার 170 করে। আপনার আমি তো এটা ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলেই গেছি আপনাদেরকে। আপনি যে শুরুতে অ্যানালিটিক্যাল রাইটিং দিচ্ছেন না, এটার মার্কিংটা হচ্ছে হ্যাঁ, আপনার 1 থেকে 6 এর মধ্যে। মানে আপনার লেখার বেসিসে আপনাকে 1 2 3 4 5 এরকম 6 পর্যন্ত দিবে। বাট ইন জেনারেল বেশিরভাগ স্টুডেন্টরা 3 to 4 এর মধ্যেই পায়। 4 বেশ ভালো একটা স্কোর বলা যায়।
তো আপনি এটা নিয়ে খুব একটা প্যানিক নিয়ে না। আর কোয়ান্টে আসে এবার ভার্বালে। কোয়ান্টে হচ্ছে আপনার 170 নাম্বার, ভার্বালেও 170 নাম্বার। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা একেবারে জিআর নিয়ে জানেন না তাদের জন্য, আপনি যদি পরীক্ষার হলে কিছু নাও পারেন, মানে সব অ্যান্সার ভুল হয়, তাও আপনি 160 পাবেন। মানে ভার্বালে 130, কোয়ান্টে 130। কারণ 130 পাওয়া আর জিরো পাওয়া সেম। মানে ওইখানে জিরোটা কাউন্টই হচ্ছে 130 থেকে। আপনি যতগুলো অ্যান্সার করতে পারবেন সেই অনুযায়ী আপনার 135, 40, 45 এভাবে জিনিসটা বাড়বে। আর যদি জিজ্ঞেস করেন যে কোয়ান্টে ভালো মার্কস কত, ও আচ্ছা সিএসসি আচ্ছা। স্টুডেন্টদের জন্য আমি বলবো যে কোয়ান্টে আপনার মিনিমাম 162 রাখা উচিত সিএসসির জন্য। এটা সিএসসি তে আমি দেখছি যে স্টুডেন্টদের বেশ ভালো কম্পিটিশন থাকে, অ্যান্ড ওদের মনে হয় প্রফেসররা বলেই দেয় যে আমার কোয়ান্টে 160, বা প্রফেসর বলে দেয় না ঠিক, ইয়াতে বলে দেয় ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে। না আপু, আপু কোনো নেগেটিভ মার্কিং নেই। আপু একটা কোশ্চেন। হ্যাঁ আর হ্যাঁ, বলেন। বারবালে? আপু ভার্বালে হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা বলিনি। ভার্বালে হচ্ছে বলা যায় আমরা বাংলাদেশের মানুষরা কোয়ান্টে খুব ইজিলি 165, 70 পেয়ে গেলেও ভার্বালে আমাদের 150 তুলতেই বেশ ভালো কষ্ট করতে হয়। যদি না আপনার বেসিক অনেক ভালো, বেসিক বলতে লজিক্যাল থিঙ্কিং অনেক ভালো হয়। আপনি পোস্ট দেখবেন যে কোয়ান্টে 162, 62 বলবো না, 67, 70 পেয়ে গেছে, কিন্তু ভার্বালে পাইছে 137, 140, আচ্ছা, 45। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? কোয়ান্টে। কোয়ান্টে। আচ্ছা, তাহলে বারবালে দেখা যায় যে অনেকের বারবালে অনেক বেশি চলে আসে, কোয়ান্টে কম আসে। এটার কারণ হচ্ছে ভার্বালে আমাদের একে তো মানে কি বলে, আমরা ছোটবেলা থেকে ম্যাথে ভালো, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ভার্বালের আমরা অনেক সময় আর্টসের ক্ষেত্রে বেশ পেন লাগে। অনেকের দেখবেন হয়, অনেকের 60ও আসে, বাট আপনি যদি ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগই কোয়ান্টে খুব ইজিলি 160+ পাচ্ছে, কিন্তু ভার্বালে কিন্তু আপনার ওই স্কোরটা আসতেছে না। ভার্বালে আপনার 150ই বলা যায় অনেক ভালো স্কোর। আমি বলতেছি না এর বেশি পায় না, বাট 150 পাওয়া মানেও অনেক ডিসেন্ট একটা স্কোর। আপনি যদি ফুল ফান্ডিং এর যে গ্রুপগুলো আছে বা নেক্সট অফ ইউএস এ দেখেন, ওদের যে ফুল ফান্ডিং যে প্রোফাইলগুলো, তখন খেয়াল করে দেখবেন যে কোয়ান্টের স্কোরটা কেমন, ভার্বালের স্কোরটা কেমন। কারো যদি গ্রুপ লিংক লাগে মেসেজে বললেন, আমি ইফেক্টিভ যতগুলো গ্রুপ আছে ফেসবুকের যেটা আপনার হায়ার স্টাডিজে বেশ কাজে দিবে, আমি লিংক দিয়ে দিব। এগুলোর সাথে আমার কোনো কমার্শিয়াল বা কোনো কিছু লেনদেন না। আমি দেখছি এগুলো হচ্ছে ইউএস এর বেস্ট বড় বড় গ্রুপ, এর জন্য আপনাকে রেফার করে, আর কিছুই না। আচ্ছা, একটা আচ্ছা বিষয় আপু হচ্ছে এখন ফান্ডিং এর জন্য মানে সেফ জোন কত? মানে 310, 20, এটা কত সেফ জোন? এটা আসলে ফিক্সড বলা যায় না ভাইয়া। মানে আচ্ছা, শুধু তারপরও কোয়ান্ট নিয়ে এখন প্রশ্ন ইয়া করি, হ্যাঁ সব ওভারঅল পিয়া নিয়ে না যাই, কারণ আপনার ফুল ফান্ডিং এর জন্য জিআরই নাও লাগতে পারে ভাই। আমি এমনও দেখছি, বহুত দেখছি জিআরই ছাড়াই ফুল ফান্ডিং পাইছে। তার মানে কি এখন আপনার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনার প্রোফাইল ইভালুয়েশনের উপরে ডিপেন্ড করে এটা। তো ওই দিকে না যায়, আজকে শুধুমাত্র জিআরই কেন্দ্রিক থাকে। আমি ধরেই নিচ্ছি আপনার জিআরই দিতেই হবে, and আপনাকে যে করেই হোক 310 মিনিমাম, 10 থেকে 15 মিনিমাম পাইতেই হবে। আমি এটা আর কি অ্যাজাম্পশন করে নিচ্ছি। তো ওগুলাতে না যে, ওগুলো আমরা পরে ডিসকাস করব। আচ্ছা কি আচ্ছা, বলছেন, ঠিক আছে, আপু থ্যাংক ইউ। আপনার স্কোর কত ছিল? 318। আর কি বলছে কেম, এত ম্যাথের, হ্যাঁ সলিউশনের পিডিএফ আমার ফুলটা নাই আমার কাছে। আমার 500 ম্যাথের মানে 500টা ম্যাথের হচ্ছে আছে, বাকিগুলো আপনি ম্যানেজ করে নিতে পারেন। পিডিএফ এগুলো সব দিয়ে দিব। আচ্ছা আচ্ছা এবার আপু, একটা ভার্বালে বলি। কোশ্চেন। বলেন। আপু আমার জি ভাইয়া, আপনি মেবি কেমিস্ট্রি, তাই না? আমার যতটুকু আমার মনে আছে। আচ্ছা, পরীক্ষার টাইপ কয়টা? মানে বাংলাদেশে কোন টাইপের পরীক্ষা দেওয়া যায়, পেপার বেস আর কম্পিউটার বেস, পেপার কোনটা? বেসের কোনো কিছু নাই, সব হচ্ছে আপনার অনলাইনে কম্পিউটারে দিতে হবে। আচ্ছা কম পাওয়ার, রুট কজ কি, ভোক্যাবস, ইস্যুস অর কম্প্রিহেনশন, দুইটাই। আচ্ছা, আপনার দুইটা, আপনার জায়গাটা হচ্ছে আপনার সেন্টার কোথায় দেবে? সেন্টারে দেওয়া যাবে আর বাসা বসে দেওয়া যাবে, হোম এমন জিআরই কোনো নিয়ে অপশন আমার আছে? খুব একটা আইডিয়া নাই ভাইয়া, কারণ আমি হোম জিআরই তো অনেক ইউনিভার্সিটি দেখা যায়। আবার আরেকটা চান্স থাকে, আপনি যদি রুলস মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার এক্সামটা বাদও দেওয়া দিতে পারে। আচ্ছা একটু দাঁড়ান, আমার আম্মু ব্লেন্ড করতেছে, আমি দরজাটা লাগায় আসি, খুবই সাউন্ড আসতেছে। আচ্ছা বাকি সব কোশ্চেনগুলো আমরা পরে আসি, যেমন
কি বলে আপনার জন্য হোম জিআরই না এটা জিআরই ওগুলো নিয়ে আমরা পরে আসি। আজকে প্রিপারেশনটা গুছাই দিয়ে আমার আবার 10টা থেকে ক্লাস আছে। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। কেমিস্ট্রির জন্য কতটুকু কোনটা গুরুত্ব বেশি দেওয়া উচিত, বারবার নাকি কোয়ান্ট? কেমিস্ট্রির জন্য দুইটাই আমার কাছে মনে হয়েছে এফেক্টিভ, বাট মানে যা এটা কি সব জায়গায় বলা যায় না। যেমন আমাদের ইকোনমিক্স এর জন্য, সিএসসি এর জন্য এদের দেখছি যে কোয়ান্টের স্কোরটা বেশি প্রায়োরিটি দেয়, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে মেনশন করা থাকে। বাট কেমিস্ট্রির জন্য আমি ওভাবে পাইনি। আপনি দুইটাই ওভার জেনারেল রাখতে পারেন, বাট আপনার জন্য যে কারোর জন্যই হচ্ছে কোয়ান্টের স্কোরটা বেশি ওঠানোটা ইজি হবে। আপনারা প্রিপারেশন শুরু করলেই বুঝবেন যে কোয়ান্টের স্কোর ওঠানোটা আসলেই ইজি হচ্ছে, ভার্বালে আপনার একটু কম হচ্ছে। কেন হচ্ছে কনক্রিট কোনো রিজন জানি না, বাট আমার কাছে মনে হয় ভোকাবুলারি একটা ইস্যু, প্লাস হচ্ছে আমাদের যে কারিকুলাম সিস্টেম আমরা কিভাবে পড়ে আসছি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আপনারা ভালো জানেন, আমিও ভালো জানি। তো ওইটার বেসিসে আমার মনে হয় যে আমরা ম্যাথে একটু ভালো হইলেও আহ, এই যে লজিক্যাল থিঙ্কিংটা, একটা প্যাসেজ পড়ে ওটাকে শর্ট করে বা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে হচ্ছে আমি একটা লজিক্যালি একটা অ্যান্সার চুজ করা, ওই জিনিসটার সাথে আমরা খুব একটা অভ্যস্ত না। ভোকাবুলারি একটা ইস্যু। আর আমরা ছোটবেলা থেকেই ইংলিশে ভয় পেয়ে আসছি বলা যায়। ইভেন ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্টের কাছেও দেখা যায় এই ভার্বালটা অনেক টাফ লাগে, কারণ আমরা ওইভাবে পড়াশোনা করিনি। এখন রিজনে না যায়, বাট আমি জেনারেল যে সিনারিটা সেটা আপনাদেরকে বলতেছি আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে ভার্বালের ক্ষেত্রে। আর আজকে অন্য টপিকে কোশ্চেন না করি, মানে আপনার কত স্কোর লাগবে এগুলো নিয়ে একটু পরে, যে প্রিপারেশন সবকিছু গুছাই দিই, পরে আলটিমেটলি আপনাদের ওইটাই বাকি থেকে যাবে ইম্পর্টেন্ট কাজ ছাড়া। আচ্ছা, মার্কিংটা কিভাবে হয়? আপনার 130 উপর থেকে যাচ্ছে, টোটাল হ্যাঁ, কয়টা 130 এমসিকিউ থেকে থাকবে? 170 পর্যন্ত। 130 থেকে 170 পর্যন্ত। মানে আপনার 40টা ওই এমসিকিউ থাকে? না না, 27টা। আপনি তাহলে প্রথম দিকে একটু মনে হয় পরে জয়েন করছেন। আপনার কোয়ান্টে জি 27টা জি। প্রশ্ন, ভার্বালে হচ্ছে 27টা প্রশ্ন থাকবে টোটাল। কোয়ান্টের জন্য থাকবে আচ্ছা, হচ্ছে, আচ্ছা 27টার এটা আমি মার্কিংটা কিভাবে হয়? দাঁড়ান এক সেকেন্ড, রিপিট করার ভাইয়া সময় নেই, তারপর আমি শর্ট করে বলি। আপনার হচ্ছে আচ্ছা ঠিক টোটাল আছে। 27টা প্রশ্ন, তো কোয়ান্টে 27টা, ভার্বালে 27টা। কোয়ান্টে হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। প্রথম সেকশনে 12টা, সেকেন্ড সেকশনে 15টা। প্রথম সেকশনের জন্য 21 মিনিট, আর সেকেন্ড সেকশনের জন্য 26 মিনিট। এখন মার্কিংটা আপনি বলা যায় যে সবগুলো প্রশ্নে ইকুয়াল মার্কিং, তবে এখানে একটা ব্যাপার আছে যে আপনি মার্কিংটা হচ্ছে আপনার এরকম যে প্রথম সেকশনে এতগুলো হইলে আপনার পরের সেকশনটা মিডিয়াম আসবে বা ইজি আসবে অথবা হার্ড আসবে। ওটা ডিফিকাল্টি লেভেল নিয়ে আমরা আরেকদিন কথা বলবো না। বাট আপাতত প্রিপারেশনটা আপনাদেরকে গুছায় দেওয়া কাজ, এটা আমি গুছাই দিই, পরে কোশ্চেন পিক করি। আপু, আগের পেজটা কি একটু নিয়ে আসবেন সামনে? আচ্ছা, স্ক্রিনশট রেখে দেন। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে অপশনাল বুক লিস্ট, আমি রেকর্ডিং দিয়ে দিব না, কেউ যদি মিস করে থাকেন দেখে নিন, আমার রেকর্ডিং দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসে হচ্ছে ভার্বালের ক্ষেত্রে। ভার্বালের ক্ষেত্রেও জিনিসটা সেম। আপনার প্রথম সেকশনে 12টা প্রশ্ন, সেকেন্ড সেকশন হচ্ছে 15টা প্রশ্ন। আর প্রথম সেকশনের জন্য আপনি পাচ্ছেন 18 মিনিট, সেকেন্ড সেকশনের জন্য হচ্ছে 23 মিনিট। এটা একটু কম। তাহলে বুঝেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি 1 মিনিট কি 1.5 মিনিট পাচ্ছেন, এরকম সময় পাচ্ছেন। আর ভার্বালে হচ্ছে আপনার 3টা ক্যাটাগরির প্রশ্ন থাকে: টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, রিডিং কম্প্রিহেনশন। দাঁড়ান ফুল স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, এখানে আমি নাম্বার অফ কোশ্চেন্স অ্যাপ্রক্সিমেট এটাও সেম। এখানে এটা কোথাও ইটিএস এ বলা নাই, আমি আমার মতো করে মক টেস্ট দেখে বা নিজের এক্সাম থেকে বাকিদের ইয়া থেকে যতটুকু ইয়া করছি। আপনার প্রথম সেকশনে 3টা টিসির প্রশ্ন থাকবে। টিসির প্রশ্ন বলতে হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপস টাইপের। ওয়েট, এই যে ওয়ান ব্ল্যাঙ্কের, এই কালারটা আমার ভাল লাগে না। ওয়ান ব্ল্যাঙ্কের মধ্যে 5টা হচ্ছে অপশন থাকবে, এখান থেকে একটা সিলেক্ট করবেন। এটাকে হচ্ছে টিসি ওয়ান ব্ল্যাঙ্কের বলতেছি। আর টু ব্ল্যাঙ্কের, আপনার প্রথম ব্ল্যাঙ্কের জন্য 3টা, সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য 3টা, টিসি টু ব্ল্যাঙ্কের একটা প্রশ্ন। তারপরে থ্রি ব্ল্যাঙ্কের একটা প্রশ্ন থাকতেছে। এটা বলা যায় যে ফিক্সড, মানে এরকমই এভাবেই আসতেছে প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য 3টা করে। এটা একটু বেশি টাফ, যারা প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন। এখান থেকে টিসির 3টা প্রশ্ন, তারপরে আপনার আরসিতে পড়ে যায়। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের আসবে হচ্ছে 4টা প্রশ্ন। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের প্রশ্নগুলো হচ্ছে এরকম যে আপনার
6টা অপশন থাকবে। এটা চেনার আরেকটা উপায় হচ্ছে আপনার অপশনগুলো স্কয়ার শেপে থাকবে এন্ড 6টা অপশন থাকবে। এখান থেকে আপনাকে একটা পেয়ার সিলেক্ট করতে হবে। যেমন আমি বলতে পারি এখান থেকে হচ্ছে প্রিক্যারিয়াস আর পেরিলিয়াস, এটা হচ্ছে একটা পেয়ার যেটা সিমিলার মিনিং। আরেকটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন আর কোভার্ট, মানে হিডেন কিছু বোঝাচ্ছে। এই দুইটা হচ্ছে একটা পেয়ার। তো হয় এই অ্যান্সারটা হবে অথবা এই অ্যান্সারটা হবে। আপনি যদি ভুল করে এটা আর এবি দাগান, মানে একটা অ্যান্সার হয়েছে আরেকটা হয় না, কোনো পার্শিয়াল মার্কিং নাই, পুরোটাই কাটা। আপনাকে হচ্ছে অ্যাকুরেট পেয়ারটা কারেক্ট করতে হবে। আচ্ছা, আর গ্রেগের ফর্মুলাটাও স্ট্র্যাটেজিটাও এরকম ছিল যে আপনি সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আগে পেয়ার করবেন, তারপরে হচ্ছে আপনি কোশ্চেনটা পড়বেন। আগে কোশ্চেন পড়ার দরকার নেই, আগে হচ্ছে আপনি পেয়ারগুলো রেডি করবেন যে এটা একটা পেয়ার এ, আর এটা ধরলাম বি, হয় এ এর দুইটা হবে অথবা বি এর দুইটা হবে। তারপরে আপনি কোশ্চেন পড়ে চেক করে দেখবেন যে কোনটা আপনাকে সাপোর্ট কন্ট্রাস্ট দিয়ে অথবা লজিক্যালি আপনি আইডিয়া ম্যাচ করে দাগানোর চেষ্টা করবেন। এরকম প্রশ্ন থাকবে হচ্ছে প্রথম সেকশনে 4টা, পরের সেকশনে 3টা। আর প্রথম সেকশনে আরসির 5টা প্রশ্ন থাকবে। আরসির প্রশ্ন বলতে বোঝাচ্ছি একটা প্যাসেজের আন্ডারে দুইটা, মানে ছোট্ট একটা প্যাসেজ, এটা আপনার চাইলে নিচ পর্যন্ত হইতে পারে, এটাও শর্টের মধ্যেই পড়ে। লং যে আমাদের যে লং ভার্সনে তখন প্যাসেজগুলো এমন ছিল যে এখান থেকে শুরু হইতো, এই পেজ থেকে এই পাশ কভার করতো and এই পাশে কভার করতো, পুরা এই পর্যন্ত ছিল। তো ওগুলোকে বলা হচ্ছে যে লং ভার্সন। আপনার এরকম অর্ধেক থাকতে পারে অথবা ফুল থাকতে পারে, এগুলো শর্ট প্যাসেজের মধ্যেই পড়ে। সেখান থেকে নর্মালি শর্ট জিআরইতে আপনার একটা প্যাসেজের আন্ডারে 2টা অথবা 3টা প্রশ্ন থাকবে। আর একটা পাবেন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, ওইটা একটা প্যাসেজের আন্ডারে একটাই অপশন পাবেন, আর কোনোটা মানে একটাই কোশ্চেন পাবেন। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর। এখানে যে ধারণাটা দেওয়া, এটাও বললাম এই যে আমার ধারণা মতে পরের সেকশন হচ্ছে টিসি 4টা প্রশ্ন, সেন্টেন্স ইকুইভ্যালেন্সের 3টা প্রশ্ন, আরসি 7টা প্রশ্ন, আর এখান থেকে ক্রিটিক্যাল রিজনিং এর সিআর এর হচ্ছে একটা প্রশ্ন। ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্দীপক একটা কিছু বলছে এন্ড সেটার বেসিসে আপনাকে আহ, কি বলে আন্দাজ করতে হবে। এটা একটু বেশি টাফ। টিসি 3 ব্ল্যাঙ্কের মতো সিআরটাও ক্রিটিক্যাল রিজনিংটাও বেশ টাফ। অনেকের হয়তো বা ইন্টারেস্টিং লাগতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এবার আসেন ভার্বালে আপনি কি কি ফলো করবেন। ভার্বালে আমি বলবো যে গ্রেগমেট ওয়েবসাইটের কেউ যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে তো ভালোই। আমাদের গ্রুপে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওইটা কমন সবাই ইউজ করে, এটা আমার নিজের কোনো কিছু না। তো ওইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা ওয়েবসাইটটা ঢুকে এক্সপ্লোর করতে পারেন। ওখান থেকে আপনি ক্লাসের আপনি ঢোকার পরে শুরুতে একটা ফিচার পাবেন, ক্লাস রেকর্ডিং ক্লাস টিসিএসসি সিজন 4। আমি আমার সময় সিজন 4 দেখছিলাম। ওইখান থেকে হচ্ছে 13টা ভিডিও আছে, মেবি আমি এখানে বানান ভুল লিখছি। আচ্ছা, 13টা ভিডিও আছে, প্রত্যেকটা 1 ঘন্টার করে। আপনার কাছে যদি বেশ সময় থাকে আপনি ওর স্ট্র্যাটেজি গুলো নোট করে রাখতে পারেন। আমি এটা আমার এক্সামের একেবারে আগে দিয়ে করছি, আমি ওইভাবে টাইম পাইনি। ওই স্ট্র্যাটেজি গুলা মানে দেখবেন যে ভার্বালের জন্য গ্রেগমেট হচ্ছে বেস্ট। আর আপনার হাতে যদি সময় কম থাকে এই জিনিসটা আপনি প্রেপ সুইফটের শর্ট যে ভিডিও আছে ওখান থেকেও কভার করতে পারেন। ওই জিনিসটাও করা যায়। ওইখানে হচ্ছে পুরো 1 ঘন্টার, মানে 13টা ভিডিও, প্রত্যেকটা 1 ঘন্টার ভিডিও, মানে বুঝতেছেন 13 ঘন্টা, যেটা আপনাকে কভার করতে অ্যাটলিস্ট 7 দিন হয়তো বা লেগে যাবে। আপনি একদিনে যদি কয়েকটা করে দেখেন তাহলে হয়তো পসিবল, কিন্তু আপনার বেশ ভালো একটা সময় যাবে। আপনি ওই জিনিসটা শর্ট করে আনতে চাইলে প্রেপ সুইফটের যে শর্ট ভিডিও আছে টিসিএসসির ওইখান থেকে দেখতে পারেন। আপনার স্ট্র্যাটেজিগুলো যখন শেখা শেষ, আপনি মাত্র স্ট্র্যাটেজি শিখলেন, এবার আপনি অ্যাপ্লাই করা শিখবেন। আপনি ইটিএস এর যে অফিসিয়াল গাইড, ওই যে ওই সময় বলছিলাম একটা ভার্বালের একটা কোয়ান্ট আর একটা অফিসিয়াল গাইড, এখানে হচ্ছে আপনি অফিসিয়াল গাইড আর এই ভার্বাল রিজনিং এর যে বইটা, এই দুইটা স্যাম্পল কোশ্চেন গুলো একদম রিজনিং সহ আপনি ধরে ধরে প্র্যাকটিস করবেন যে আপনার অন্য অপশনগুলো কেন হচ্ছে না, এই অপশনটাই কেন হচ্ছে। এই লজিক্যাল ব্যাপারটা যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। আপনার অ্যান্সার মুখস্থ ব্যাপারটা আপনাকে সেটা চাচ্ছে না, আপনাকে ওই জিনিসটা বুঝতে হবে যে কেন আমার এই অপশনটাই হচ্ছে, বাকিগুলো কি দোষ করলো, ওই জিনিসটা। আচ্ছা, এবার আসি যে আপনার প্রথম দিন থেকে, মানে আপনি তো স্ট্র্যাটেজি দেখতেছেন ঠিক আছে, আপনাকে প্রথম দিন থেকে গ্রেগমেটের যে ভোকাবুলারি লিস্ট আছে, আমি অনেকে অনেকগুলো বলে, বাট আমি শুধু গ্রেগমেটের ভোকাবুলারি পড়ছিলাম। আমি পড়ছি মানে তার মানে যে আর কারো কিছু লাগবে না, এখান থেকে কমন পড়বে ব্যাপারটা তা না, বাট আমি আমি মোটামুটি মানে আমার আননোন ওয়ার্ড খুব বেশি ছিল না। যতটুকুই পাইছি আমার কাছে মনে হয়েছে যে 2-1টা হয়তো বা এরকম, মানে ফুললি তো আর এত ভালো ব্রেন না, তো আমার কাছে মনে হয়েছে যে আমার 900 ভোকাবুলারি এনাফ ছিল। আমি এর মধ্যে ইভেন পরীক্ষার আগে দিয়ে মনে হয় অর্ধেক ভুলেও গেছিলাম। যারা পড়া শুরু করছেন তারা জানেন ভোকাবুলারি পড়তে গিয়ে অর্ধেক ভুলে যাই, অর্ধেক গিয়ে পুরাই নাজেহাল অবস্থা।
আরেকটা হচ্ছে এসি পেয়ার লিস্ট, এটা আমাদের গ্রুপে দেখবেন প্রত্যেকদিন 10টা করে দিয়ে দিচ্ছি, অলরেডি 200টা দেওয়া আছে, এরকম আরো 800টার মতো মনে হয়, 800 কি 600টা 500টার মতো হবে, ওগুলো সিরিয়ালি দিয়ে দিব। ওইটার পিডিএফটা যদি আমার ডান হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব ওইটা। আর প্রেপ সুইফটের শর্ট ভিডিও, আচ্ছা আরসির জন্য আপনি আরসির টেকনিক গুলা কোথা থেকে দেখবেন, গ্রেগমেটের যে আরসি টেকনিক গুলো ওটা হচ্ছে আপনি প্রেপ সুইফটের শর্ট ভিডিওগুলো, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ভার্বালের প্রিপারেশনের ক্ষেত্রে সব একসাথে দেখতে যান না। লার্নিং আরসি এন্ড প্র্যাকটিসিং কুইজ ফ্রম, আচ্ছা কোশ্চেন পরে নিচ্ছি। আপনি হচ্ছে আমি বলবো যে আপনি আগে টিসিএসসি শেষ করেন, মানে একটা একটা করে ধরেন, টিসিএসসি ধরলেন, আরসি ধরলেন, আপনার সব একদম লেগে যাবে, মানে জগা খিচুড়ির মতো হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা পড়বো, আমি কি ভোকাবুলারি পড়বো, সেন্টেন্স ইকুইভ্যালেন্সের পেয়ার পড়বো, না স্ট্র্যাটেজি শিখবো, না আরসি স্ট্র্যাটেজি শিখবো, না প্র্যাকটিস করবো, অনেক কিছু মনে হবে। তাই আমি বলবো যে আপনি একটা একটা পার্ট করে ধরেন, আপনি হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের যে প্র্যাকটিসটা এটা আগে স্টার্ট করেন, এটা মোটামুটি ভার্বালের সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, আর তারপরে টিসি ধরেন, তারপরে আরসি ধরেন। আচ্ছা এরপরে আসি হচ্ছে প্র্যাকটিস, আপনি ইটিএস করলেন, স্ট্র্যাটেজি শেখা শেষ, ভোকাবুলারি কন্টিনিউ করতেছেন, এরপরে হচ্ছে আপনি প্র্যাকটিসটা ইটিএস শেষ করলেন, এরপর আপনি কোথা থেকে প্র্যাকটিস করবেন, বিগ বুক থেকে হচ্ছে শুধু আরসি আর টিসির প্রশ্নগুলো দেখবেন, বাকি কোনো কিছু আমাদের সিলেবাসের মধ্যে নাই। তো বিগ বুক থেকে আপনি দেখতে পারেন, অথবা আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে আপনি আসলে কোথা থেকে প্র্যাকটিসটা করবেন। আপনি চাইলে বিগ বুক থেকে করতে পারেন, অনেকে বলবেন না বিগ বুক অবসোলিউট, এটার প্যাসেজগুলো বেশি সহজ, বাট আপনার কাছে হয়তো বা টাফ লাগবে, তো আপনি এখান থেকে যদি প্রেফার করেন যে আপনার এটাই অনেক টাফ মনে হচ্ছে, আপনি এটা করতে পারেন। তারপরে কেএমএফ এর 1500 টিসিএসসি এর প্রশ্ন আছে, 1500 টিসিএসসি এর প্রশ্ন মানে টোটাল 150টা সেকশন, প্রত্যেকটা সেকশনে 10টা করে কোশ্চেন, চাইলে ওখান থেকেও দেখতে পারেন। ওইটার লজিক লজিকগুলো আপনি একটু গুগলে সার্চ করে ঘাটাঘাটি করে বের করতে পারবেন। আমাদের ক্লাসের মনে হয় অল্প কিছু ভিডিও আছে, মনে হয় আপলোড দেওয়ার সময় পাইনি, পাইলে আমি দিয়ে দিব, মানে আমার এডিট করা বাকি, আমার ভাবে টাইম হচ্ছে না। আর এরপরে আছে হচ্ছে আরসি, যেগুলো আরসি আপনি চাইলে বিগ বুক থেকেও করতে পারেন এগেইন, অথবা কেএমএফ এর যে 350 প্যাসেজ আছে সেখান থেকেও করতে পারেন। এখানে আরেকটা জিনিস বলে দিই, বিগ বুক গ্রেগমেট ওয়েবসাইটে বিগ বুকের খুব ভালো একটা সলিউশন দেওয়া ছিল, মানে ও একদম ধরে ধরে সুন্দর করে সলিউশন করছিল, আমি ওখান থেকে বেশ কিছু কোশ্চেন দেখছিলাম, কিন্তু ওই ভিডিওগুলা গ্রেগমেটের ওয়েবসাইট থেকে এখন সরাই ফেলছে, আমি যতটুকু শুনছি যে এটা কপিরাইট, ইটিএস এর কপিরাইট ইস্যুর কারণে, বিগ বুক তো ইটিএস এর, তো ওইখান থেকে হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে ওটা সরায় ফেলা হয়েছে। এটার ভিডিওগুলো আবার আমাদের গ্রুপের একজন সে ডাউনলোড করে রাখছে, তো এটা লিংক দিয়ে দিব না, ওইখান থেকে দেখে নিন, আমি খুলে দেখি নাই, বাট দেখলাম যে সবাই বলতেছে সবই আছে এখানে, তো এটা লিংক দিয়ে দিব না, এখান থেকে দেখে নিন। আচ্ছা এবার আসি হচ্ছে টিসিএসসিও শেষ, আরসিও শেষ, মোটামুটি এখানে কভার। এবার আসি যে আপনি ভার্বালে, আচ্ছা আরেকটা পেজ ছিল বাট ওটা আমার এখানে শো করতেছে না, সেটা হচ্ছে যে ভার্বালে আপনার 150 পাওয়ার জন্য মোটামুটি 150 বা 150 যদি টার্গেট থাকে, আর কারো যদি 60 টার্গেট থাকে তাহলে তার বেসিক অনেক ভালো, আপনি চালাই দেন, হইতেও পারে, বাট নর্মালি সব স্টুডেন্টদের 150 থেকে 155 পর্যন্তই টার্গেট থাকে। যদি এরকম টার্গেট থাকে তাহলে আপনি চেষ্টা করবেন সেন্টেন্স ইকুইভ্যালেন্সের যে কোশ্চেন গুলো আছে, এই যে এটা 4টা, প্রথম সেকশনে 4টা, পরের সেকশনে 3টা, এই টোটাল 60টা প্রশ্নের মধ্যে মিনিমাম 5টা কি 6টা কারেক্ট করার, এই প্রশ্নগুলা একটু ইজি, তো এগুলো হচ্ছে আপনি 100% অ্যাকুরেসির সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন, যাতে কোনোটাই ভুল না যায়, ইনকেস ভুল গেলেও যেন একটা থেকে দুইটার বেশি কোনোভাবেই ভুল না যায়। তারপরে চেষ্টা করবেন হচ্ছে টিসি 1 ব্ল্যাঙ্কের, যেগুলো 1 ব্ল্যাঙ্কেরটাও মোটামুটি ইজি হয়, 2 ব্ল্যাঙ্কও ট্রাই করবেন, 3 ব্ল্যাঙ্কে আপনার পড়ারও দরকার নেই, 3 ব্ল্যাঙ্কের ডিফিকাল্টি লেভেল বেশ ভালো থাকে, দেখা যাবে প্রশ্নটা পড়তে ইজি মনে হবে, বাট একটা গ্যাপে এত বেশি কঠিন করছে ওইটার জন্য আপনার ফুল মার্কটা কাটা যাবে, আপনি 2টা পারছেন, একটা পারেন নাই, আপনার কোনো পার্শিয়াল মার্কিং নাই, পুরোটাই জিরো, আপনার শুধু শুধু এখানে 2 নাম্বার সময় 2 মিনিট সময় যাচ্ছে। তো আমি রিকমেন্ড করব কারো যদি আহামরি মানে 160 টার্গেট না থাকে অ্যান্ড একটু টাফ মনে হয়, আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন, প্র্যাকটিস করলেই বুঝবেন যে থার্ড ব্ল্যাঙ্কটা আসলে কিরকম টাফ হয়, একটা ব্ল্যাঙ্কের জন্য পুরোটা নাম্বার কাটা যায়। তো আমি বলবো যে এটা আপনার পড়ে সময় নষ্ট করার দরকার নেই, আল্লাহর ওয়াস্তে আন্দাজে বি বি এ এরকম কিছু একটা দাগাই দিয়ে চলে আসেন, আমি নিজেও এটা করছিলাম। আরসির প্রশ্ন তো টোটাল 13টা আসে। আর আরেকটা টিপস হচ্ছে আপনার চেষ্টা করবেন 27টা প্রশ্নের মধ্যে, টোটাল তো সব সেকশন মিলে 27টা প্রশ্ন থাকে, 27টা প্রশ্নের মধ্যে আপনার যে করেই হোক
19টা প্রশ্ন কি 20টা প্রশ্ন আপনি পড়ে আনসার করেন, বাকি 7টা প্রশ্ন আপনার পড়ার দরকার নেই, আপনি আন্দাজে দাগায় দিয়ে আসেন। ওই সময়টা আপনি ধরেন 3 ব্ল্যাঙ্কে যে সলভ করতেছেন না, ওই সময়টা আপনি আরসির একটা প্রশ্নে দেন। আপনি প্র্যাকটিসের সময় দেখবেন যে এত বড় একটা প্যাসেজ আপনাকে 2 মিনিটে পড়ে 2 মিনিট কি 1.5 মিনিটে পড়ে বুঝে আনসার করতে হচ্ছে। ওই জায়গাটা আপনার হয়তো বা আরেকটু সময় দিলে হয়তো আপনি সলভ করতে পারতেন। তো ওই সময়টা ওইখানে দেন, আপনার 27টা প্রশ্নই ফুললি সলভ করার দরকার নেই। না, নেগেটিভ মার্কিং নাই, আমি কাউকে বলি না যে অ্যান্সার ছেড়ে আসতে। অ্যান্সার অবশ্যই করবেন, আমি বলছি পড়ে অ্যান্সার করার দরকার নেই। আপনি 27টার মধ্যে 20টা প্রশ্ন পড়ে অ্যান্সার করেন, যদি আপনার টার্গেট 150 থেকে 155-র মধ্যে থাকে। আপনার যদি হাই টার্গেট থাকে, আপনি 60-70 পাইতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট আমি ইন জেনারেল বলতেছি, কারণ আমাদের স্টুডেন্টদের বেশিরভাগই 150 পর্যন্তই টার্গেট থাকে, 150 বা 155। এর বেশি টার্গেট থাকলে আপনি অবশ্যই করতে পারেন। এখানে হয়তো বা এখন আমি তো পার্সোনালি কাউকে চিনি না, হয়তো বা অনেক ভালো লেভেলের স্টুডেন্টও আছে যাদের 160-এর উপরে টার্গেট, তাদের কেস আলাদা। তো এটা আমার সাইড থেকে সাজেশন। আমি নিজেও আমার পরীক্ষায় হচ্ছে টোটাল 27টার মধ্যে 19টা পড়ে মানে অ্যাকুরেসির সাথে অ্যান্সার করছি। 2-একটা প্রশ্ন আমার একটু কনফিউশন ছিল, আমি শিওর ছিলাম আমার কম করে হইলো 12 থেকে 13টা প্রশ্ন আই গেস হবে। এন্ড আমার টোটাল প্রশ্ন হয়েছিল হচ্ছে 14টা। কিছু আন্দাজও আমি যে বাকি যেই 8টা প্রশ্ন পড়ি নাই, ওগুলো কিন্তু আমি ছেড়ে আসি নাই, আমি অ্যান্সার করে আসছি। বাট ওই জিনিসগুলো আমি পড়ে সময় নষ্ট করি না, ওই সময়টা আমি অন্যান্য প্রশ্নে দিছি। তো আমার স্কোর ছিল হচ্ছে 154। প্রথম সেকশনে 7টা প্রশ্ন হয়েছে, পরের সেকশনে 7টা প্রশ্ন হয়েছে। তো কারো যদি এরকম টার্গেট থাকে, আমি বলবো যে আপনি কিছু প্রশ্ন হচ্ছে বাদ দিতে পারেন, পড়ার দরকার নেই। বাট বলি নাই অ্যান্সার করার দরকার নেই, অবশ্যই অ্যান্সার করবেন। আচ্ছা, আর কিছু না, মোটামুটি আর কিছু নাই প্রিপারেশনের। আর আরেকটা কথা, প্রথম সেকশনে চেষ্টা করবেন 5টা কোশ্চেন কারেক্ট করার ভার্বালে। যদি আপনার 150 টার্গেট থাকে, মিনিমাম 5টা প্রশ্ন কারেক্ট করার চেষ্টা করবেন 12টার মধ্যে। আচ্ছা, এখন কোশ্চেন করতে পারেন, পিক করতে পারি আমরা কিছু কোশ্চেন। নেগেটিভ মার্কিং নাই, পেয়ার লিস্ট, হ্যাঁ পেয়ার লিস্ট দিয়ে দিব, গ্রুপে অলরেডি দেওয়া আছে 200টার মতো, ওখান থেকে দেখে নিন। আর এটার পিডিএফ নিয়ে একটু ঝামেলা আছে, আমি আমার পিডিএফ যখন শেষ হবে তখন আপনাদেরকে দিয়ে দিব। Learning RC, practicing quiz from Prepsuite, but getting stuck due to vocabs. Shall we start all the... আচ্ছা, আপনি যদি vocabulary একদম শেষ করেন আগে, তারপরে স্ট্র্যাটেজি শিখতে যান, আপনার বেশ ভালো একটা সময় লাগবে না, আপনি কনফিডেন্ট হারাইতে থাকবেন, যে আপনার মনে হবে যে আমি কি শুধু ভোকাব পড়তেছি, আমি তো আর কোনো স্ট্র্যাটেজি জানি না। আমি বলবো দুইটার পাশাপাশি করেন, আপনি সেন্টেন্স ইকুইভ্যালেন্সের পেয়ার লিস্ট থেকে শুরু করেন। ওই পেয়ার লিস্টটা vocabularyর মতো এতটা বোরিং না, একটু সহজেই আপনি আমাদের গ্রুপে যান, গিয়ে দেখেন যে লিখে সার্চ দেন লিস্ট 1 ইউনিট 1, এরকম ইউনিট 8 পর্যন্ত দেওয়া আছে। ওই পেয়ার লিস্টগুলো একবার আপনি রিভাইজ দিয়ে মানে একবার পড়ে দেখেন, এটা আপনার ভোকাবুলারি 10টা ইজিলি মুখস্থ হয়ে যাচ্ছে 15-20 মিনিটের মধ্যে ইজিলি। বাট ভোকাবুলারির 10টা গ্রেগমেটের 10টা ভোকাবুলারি মুখস্থ করতে আপনার কত টাইম লাগে আপনি বেশ ভালোই জানেন। অনেক সময় দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা লিখে যায়, তাও মুখস্থ হচ্ছে না, আবার ভুলে যাচ্ছি, এমন থাকতেছি। তো আমি বলবো যে আপনি ওই পেয়ার লিস্টটা পড়ে সেন্টেন্স ইকুইভ্যালেন্স গুলো সলভ করা শুরু করেন, ইটিএস থেকে অথবা কেএমএফ থেকে, যেটা আপনি প্রেফার করেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভার্বাল নিয়ে? আপু, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ভার্বালের যেটা হয়, যখন করছি তখন পারছি, আবার কিছুদিন যদি আমি যদি কোয়ান্টের প্রশ্নগুলো সলভ করি, তাহলে হচ্ছে আমার ভার্বাল ভুলে যাচ্ছি এটা আপনি তখন। রেগুলার মধ্যে রাখেন, আপনি তো ওই যে ক্লাসেও আছেন, রেগুলার একটা ইয়ার মধ্যে রাখেন। আপনি যত এই জিনিসটা একদিনে হয়ে যাওয়ার মতন, আমি গ্রুপে একটা পোস্ট দেখতেছিলাম যে সে উইদিন 10 days এত মানে তার মক টেস্ট আসতেছে 290 এরকম, সে মেইন এক্সামে 325 না কত জানি পাইতেছে। মানে সবকিছু কি হাতের মোয়া যে আমি 10 দিনে চাইলেই একদম বডি বিল্ডিং করে ফেললাম? এটা আপনাকে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে দিয়ে দিতে যেতে হবে। কোয়ান্টে আপনি অল্প সময় দিয়ে বেশ ভালো একটা স্কোর আনতে পারলেও আপনার ভার্বালে এই স্কোরটা আনতে বেশ ভালো একটা সময় ব্যয় করতে হবে, একটা রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, ব্রেনকে ওইভাবে খাটাইতে হবে। আপু তো মনে হয় আরসির ক্লাস আগেরটা করছেন না, প্রথম দিনেরটা? হ্যাঁ, প্রথমেরটা একটু করেছিলাম, মানে যখন কেউ বুঝাই দিচ্ছে তখন বিষয়টা সহজ, কিন্তু নিজে নিজে যখন বুঝতে হবে তখন তো একটু সময় লাগছে। আপনি ওইটা কন্টিনিউ করেন না আপু, ধরেন ওই যে আমি আপনাকে যেভাবে ধরে ধরে করাচ্ছি না, ওই জিনিসটা আপনি কন্টিনিউ করেন। এটা আপনি পরে আমি আপনাকে বুঝাই দিলাম, আপনি বাসায় আবার নিজে বসেন, তখন কিন্তু আর আমি আপনার সাথে নাই। আপনি ওইটা আবার নেন, এবার আপনি প্যাসেজটা পড়ে বুঝতেছেন কিনা, কোথায় কি কন্ট্রাস্ট করতেছে, কোন সেন্টেন্সের ফাংশন কি, আগেরটাকে কি সাপোর্ট করতেছে নাকি ওটার
কন্ট্রাডিক্ট করতেছে, সবকিছু নিয়ে বসেন, অ্যান্সারটা কেন বাকি অপশনগুলো না সেটাও কিন্তু এক্সপ্লেন করতেছে, ওইভাবে বসেন। তারপরে আপনি নিজে একবার দেখেন, দরকার হয় আপনি আর বাকিগুলো ধরার দরকার নেই, আমি যেগুলো আপনাকে করাচ্ছি সেগুলো করেন। আচ্ছা আপু, আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা সব পিডিএফ দিয়েছেন, আমি কি পিডিএফ গুলো প্রিন্ট আউট করে বের করে করবো কিনা? মানে পিডিএফ থেকে ওইভাবে বের করে ছোট ছোট লেখা, আমি চশমা পরে আমার চোখের একটু পাওয়ার আছে এখানে, আচ্ছা, সেটা এটা ভাবছি। করতে পারেন, বাট আমার ইয়াটা বলি আপু, আমি নিজেও হচ্ছে অনার্সে খুবই বাজে স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড পড়াশোনা করিনি, আমি বই দেখে পড়ার অভ্যাস ছিল। তো আমি এই যে ম্যানহাটন 5 LB আমি বই দেখেই করছি। কিন্তু পরে যখন দেখলাম যে আমার এক্সামটা কম্পিউটার বেসড হবে, আমাকে স্ক্রিনের মধ্যে অভ্যাস তৈরি করতে হবে, আমি এটা তৈরি করে ফেলছি 1 মাসের মধ্যে। তো এটা যদি আপনার মাথা ব্যথার প্রবলেম থাকে, তাও আমি বলবো যে একটু অভ্যাস করার চেষ্টা করেন। আপনার যদি এক্সাম হলে গিয়ে মাথাটা ধরে, তখন বুঝেন কি অবস্থাটা হবে। মানে বড় স্ক্রিনে একটু দেখে চেষ্টা করাই ভালো, যে ওইটার সাথে হ্যাবিটেট হওয়ার জন্য। হ্যাঁ, ওই জিনিসটার সাথে যাতে পরিচিত হওয়ার জন্য আপনি খুব কমফোর্টেবলি বই দেখে পড়ে গেলেন, এক্সাম হলে তো আপনার আর সেই সুযোগটা নেই, আপনাকে তো পেপার বেসড আর সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা একটা করে কোয়ান্ট কন্টেন্ট, পাওয়ার প্রেপ অনলি। আচ্ছা হ্যাঁ, গ্রেগের কোয়ান্টের যে কনসেপ্ট গুলো, ওগুলো হচ্ছে বেশ ভালো। আমি যে আমার ফর্মুলা গুলা তৈরি করছিলাম, ওটা হচ্ছে গ্রেগের ভিডিও দেখে দেখে তৈরি করছিলাম। আচ্ছা, একটা একটা করে আপনাদের গুলা দিয়ে দিচ্ছি, আমি পরে আবার ভুলে যাব। ওয়েট। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি আবার ওগুলো আগে দেওয়াও আছে, তারপর আবার দিয়ে দিচ্ছি। এক্সাম কবে দিব? ওকে, এখানে একটা আছে, অনেকে বলবে আগে রেজিস্ট্রেশন করেন, বাট আমিও সবাইকে বলি যে আপনার আগে রেজিস্ট্রেশন করার দরকার নেই। ফল 25-এর জন্য আপনি চেষ্টা করবেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনার জিআরই, আইএলস, প্রফেসর ম্যানেজ যদি লাগে, এই সব কিছুকে রেডি করে রাখার। আর এসওপি এলওআর এর জন্য আপনি মিনিমাম 10 থেকে 15 দিন সময় রাখবেন, অনেকে 1 মাস ধরে দেয়। মক টেস্ট কিভাবে দিতে পারবো? প্রিপারেশন শেষ আপু? আনন্তা, আচ্ছা মক টেস্ট এখন দরকার নেই, এটা প্রিপারেশনের শেষে আপু, অনেক জায়গায় আছে মক টেস্ট দিতে পারবেন, বাট এটা এখন না। আপনি প্রিপারেশনটা কমপ্লিট করেন, তারপরে মক টেস্টে যান। অনেকে বলবে যে আপনার মক টেস্ট আগে দিয়ে লেভেল জাজ করা দরকার, বাট ভাই আমার কথা হচ্ছে, আপনি যদি না জানেন কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, ধরেন আপনি একটা অ্যান্সার পাইছেন ওই যে 16.5 লিখে দিয়ে আসেন, বাট আপনি জানেন না যেখানে যেহেতু নিয়ারেস্ট হোল নাম্বার বলছে, তার মানে আমাকে 17 লিখতে হবে, বা আরসি প্রশ্নগুলো আপনি কিভাবে সলভ করবেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আপনাকে বলছে সিলেক্ট অল দা কোশ্চেন, তার মানে কি এখানে একটা কোশ্চেন হবে না কি হবে কিছুই জানেন না, আপনি যখন অ্যান্সার করতে যাবেন, তাহলে এটা আমি দেখছি বিভিন্ন গ্রুপে যে লেভেল জাজমেন্টের জন্য শুরুতেই মক টেস্ট দিতে বলে, বাট এটা কোনো আইএলস এর এক্সাম না যে আমার ল্যাঙ্গুয়েজের টেস্ট হচ্ছে, এখানে লজিক্যালের একটা ব্যাপার আছে, কোশ্চেন এর অ্যান্সার কিরকম হবে না হবে। তো আমি শুরুতে কাউকেই মক টেস্ট প্রেফার মানে বলবো না যে আপনি দেন, আপনার প্রিপারেশনটা একটু হওয়ার পরে তারপরে আপনি মক টেস্ট শুরু করতে পারেন উইকলি বেসিসে। আর বিভিন্ন জায়গা পাবেন, লুমিনিস পাবেন, আমাদের এখানেও মক টেস্ট আছে, আরো অনেক ভাই আছে, আমি ভাইয়ের নাম ভুলে গেছি, হোয়াটসঅ্যাপে আমি ওনাকে চিনি, উনিও মক টেস্ট নেয়, আপনি যেখানে যেটা আপনার ভালো মনে হয় আপনি সেখানেই দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের অল বুক পিডিএফ, আচ্ছা ওইটাও শেয়ার দিয়ে দিই, স্ক্রিনটা শেয়ার দিই, তারপরে দেখাচ্ছি একটা একটা করে। স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে না আপনাদেরকে? এখন যেটা দিচ্ছি এখানে হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং এর, আচ্ছা নেটটা একটু স্লো। ইটিএস এর ম্যাটেরিয়াল বলতে ইটিএস এর যে বইগুলো আছে, ভার্বাল রিজনিং, কোয়ান্ট রিজনিং, আর হচ্ছে এই যে অফিসিয়াল গাইড যেটা, এটা এখানে দেওয়া আছে, বিগ বুকের পিডিএফ দেওয়া আছে, আর উপরে পেপার বেসড আর পেপার ডেলিভারি, এটা হচ্ছে লং জিআরই ভার্সনের একটা সেট কোশ্চেন, চাইলে এখান থেকে প্রশ্নগুলো দেখতে পারেন। তারপরে আছে হচ্ছে এডব্লিউএ অ্যানালিটিক্যাল রাইটিং, ওই যে আপনাদেরকে ইটিএস এর একটা পিডিএফ এর কথা বলছিলাম না, এখানে হচ্ছে কোশ্চেনের কি কি কোশ্চেন আসে এখান থেকে হচ্ছে দেখতে পারেন, এখান থেকে আসবে বলা যায়, এটা বলা যায় যে আপনাকে প্রশ্ন বলে দিছে এক্সামের আগে দিয়ে। গ্রেগমেটের 900 ভোকাবুলারি লিস্টের অনেকগুলো পিডিএফ পাবেন, এখান থেকেও দেখতে পারেন, বা আপনার কাছে ভালো কোনো ফ্রেশ কপি থাকলে দেখতে পারেন। আমি এই কপিটা নিচ্ছি কারণ এই বান্দা যে পড়ছে সে অনেক দাগায় দাগায় পড়ছে, and আমার কাছে এটা ভালো লাগছে, এই জন্য আমি এটা অ্যাড করে রাখছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কেএমএফ এর 350 প্যাসেজের পিডিএফ, আর
1500 TCS এর পিডিএফ। 1147। আচ্ছা, এই পিডিএফটা কেন ইয়া হচ্ছে না আমি জানি না, আমি তারপর চেক করে দেখবো না। 1147 কেএমএফ এর যে 1147 ম্যাথ নিয়ে অনেক লাফালাফি, এটা হচ্ছে এই পিডিএফটা। আমি তারপর এটা দেখি নতুন করে ইয়া করে দিব। আবার এটার সেকশন ওয়াইজ ইয়াও হচ্ছে, আমরা মাঝে মাঝে সলভ করার সময় দিয়ে দিই। আর 5LB বইয়ের এই পিডিএফটা, তো কেউ যদি মনে করেন যে না বই কিনবেন না, এখান থেকে দেখতে পারেন। আর এখানে একটা স্যাম্পল প্রশ্ন আছে, আপনার মেন এক্সামে এই টাইপেরই প্রশ্ন হয়। ইন্টারফেসটাও কিছুটা না এরকমই থাকে, যে আপনার ক্যালকুলেটর, মার্ক, রিভিউ, ফুললি ওরকম একটা স্যাম্পল প্রশ্ন। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে কোনটায় কতটুকু থাকতেছে বা কি কি থাকতেছে। আচ্ছা, অল পিডিএফ গেল, এরপরে আছে হচ্ছে ফর্মুলার পিডিএফ। এক সেকেন্ড, আমি খুঁজে দেখতেছি। ফর্মুলার পিডিএফ এ অনেকগুলা ইয়া আছে। আর কোনো রিসোর্স বাদ গেলে আমাকে মনে করায় দিয়েন, আমি দেওয়ার পরে তারপরে দেখতেছি যে আর কোনোটা বাদ গেছে কিনা। রিভাইস, আচ্ছা এটা আমি নতুন করে আবার দিয়ে দিচ্ছি, আমি এটা পাচ্ছি না, আগেরটা আমি কোথায় দিছিলাম। ওইখানে আপনার আমার খাতারটাও দেওয়া আছে, তারপরে সৌরভ সীমান্ত ভাইয়েরটাও দেওয়া আছে, আপনি যেখান থেকে ভালো মনে হয় দিতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, এই যে পাইছি সব ফর্মুলার পিডিএফ যেটা। আর অবশ্যই চেষ্টা করবেন ফর্মুলার পিডিএফ গুলো নোট করে রাখার। আপনার এক্সামের আগে দিয়ে আপনার নিজের খাতাটার যে শান্তি, ওইটা আপনি আর কোথাও পাবেন না। অনার্স লাইফে যে যা করছেন করছেন, বাট এই জিআরইর ক্ষেত্রে একটু সিরিয়াস হন। এটার সাথে আপনার বেশ ফান্ডিং এর ভালো একটা সম্পর্ক আছে। আই হোপ আমি ঠিক পিডিএফটাই দিছি, চেক করে দেখেন তো ফর্মুলার পিডিএফ কিনা। অ্যালজেব্রা ডাটা ইন্টারপ্রিটেশন, এখানে এই আমার লেখা খুবই বাজে, কষ্ট করে দেখে নিন আর কি। এগুলো আমার খাতার ছবি একজন পিডিএফ করছিল, ওটা আমি ইনক্লুড করে দিছি। আচ্ছা, এইটা গেল, এরপরে গ্রেগমেটের সাবস্ক্রিপশন। আচ্ছা দাঁড়ান, এটাও দিচ্ছি। মনে আমি ক্লাসে, ওইদিকে যা। পরে খাবো। গ্রেগমেট আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, আর কি কি জানি কথা ছিল একটু দেখেন, আর কি কি বাকি আছে। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু গ্রুপে জানাই দিই যে আজকে একটু লেটে ক্লাস হবে। এটা কি রেগুলেটর মানে আপনার আইডি পাসওয়ার্ড যেটা আপনারা টাকা খরচ করে কিনেন। এটা কতদিনই আছে মানে মেবি ডিউরেশন? 1 মাসের, আমি আসলে শিওর না। এটা দেখা যায় যে কোনো না কোনো গ্রুপ থেকে আমাদের মানে কমিউনিটিতে কেউ না কেউ এটা পেয়ে যায়, তো আমরা সবাই এটাই ইউজ করি। অ্যান্ড মেবি এটার জন্য আমি অনেকের কাছেই কালার্ড, মানে হ্যান ত্যান অনেক কিছু। কারণ যারা গ্রেগমেটের সেলার, তাদের তো জিনিসটা লস হচ্ছে। সাপোজ এখানে 40 জন স্টুডেন্টও কিন্তু এখন এখন কি 1 মাসের জন্য আর গ্রেগমেটের ইয়া কিনবেন? ব্যাপারটা বুঝতেছেন যে কেন কিছু আপু কিছুটা কালার হচ্ছে, তো ওদের তো সেল ইয়া হয়ে যাচ্ছে। সেটা তো হচ্ছে, কিন্তু আমাদের টিআরই প্রিপারেশন নেই, তারা তো এই জিনিসটা কোঅপারেট করে। যেমন আমার গতবার টিআরই প্রিপারেশন আমরা ম্যানার মক টেস্টের অ্যাকাউন্টে প্রায় 6 জন ব্যবহার করছি। ওইটা তো তো আপনি 6 জন কমিউনিটিতে করতেছেন, বাট আমি যখন সবাইকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো আমার পেইড ব্যাচের জন্য স্পেশাল, আপনাদের জন্য ইয়া ব্যাপারটা কিন্তু তা না। সব রিসোর্সই সবার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো এখন একটা কমিউনিটিতে যখন আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, এটা অনেকের কাছে হচ্ছে নেগেটিভ। কোথায় শেয়ার করছেন দেখতে পাচ্ছি, ইনবক্সে, মেসেঞ্জার গ্রুপে। কল দাঁড়ান, ইন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আরেকবার জয়েন করতেছি।